24B এর যে আছে এখানে অলংকারের শর্ট নোট আছে। শর্ট নোট মানে ছন্দের যেমন 10 নাম্বার করে কোশ্চেন থাকে, ওই জায়গায় অলংকারেরও কোনো কোনো বছর থাকে। মানে কোনো কোনো বছর শুধু ছন্দ থেকে দিল, বিদ্যুৎমালা, তোটক, দোধক, তনুমধ্যা ইত্যাদি। আবার কোনো কোনো বছর দুটো ছন্দ দুটো অলংকার এরকমও দেয়। লিখতে হবে দুটো, জেনারেলি 4টে অপশান থাকে, তার মধ্যে দুটো লিখতে হবে। তো ছন্দ থেকে ওখানে কমন পাওয়া যাবে। আর তা সত্ত্বেও যেহেতু ওখানে কোশ্চেন আসে, সেই জন্য অলংকারটাও লিখে রাখলে ভালো। 23-এ যেমন শুধু ছন্দ এসেছিল, তার আগেও বোধহয় শুধু ছন্দ অপশানে ছিল, এরকমও এসেছে, কিন্তু করে রাখলে ভালো। মানে হিস্ট্রি পোর্শনটায় যেমন 4টে সেকশান থেকে 4টে কোশ্চেন আসে, ক্যানোনিক্যাল লিটারেচার, নন ক্যানোনিক্যাল লিটারেচার, আর ওদিকে আর্লি বুদ্ধিজম পোর্শন থেকে দুটো, 4টে জায়গা থেকে ABCD 4টে কোশ্চেন থাকে, তার মধ্যে করতে হবে দুটো। কেউ যদি বলে আমি শুধু এই দুটো সেকশান থেকে সবগুলো করে নেবো আর বাকিগুলো করবো না, তাহলে কিন্তু মুশকিল। যদি আনকমন এসে যায় বা পরীক্ষার হলে বসে ভুলে যাও, তো সেই জন্য পুরোটাই কভার করে করা উচিত। তো অলংকারের যে শর্ট নোট যেগুলো আছে, এইগুলো হচ্ছে আমি খুব একটা ডিটেলসে যাতে এগুলো বলতে না হয়, এই জন্যই এক্সট্রা একটা ক্লাস নিয়েছিলাম, যেটা ওই বাংলায় লেখা ছিল অলংকারের একটা প্রাথমিক বিষয় নিয়ে। তো বেসিক্স অফ অলংকার বলে একটা কিছু ছিল হেডিং। তো ওখানে মোটামুটি বলা হয়েছিল যে সুবোধালঙ্কারে মানে অলংকারের মধ্যে উপমা যে অলংকার আছে, উপমার অনেক প্রভেদ দেখানো হয়েছে। অর্থগম্য, শব্দার্থগম্য, বাক্যার্থগম্য, শব্দগম্য উপমা 3 রকম বলছে, সমাস দ্বারা, প্রত্যয় দ্বারা, ইবো ইত্যাদি শব্দ দ্বারা। তো এই ইবো ইত্যাদি শব্দ দ্বারা যে সমাস হচ্ছে, তার অনেক ভ্যারিয়েশন আছে। ওই ভ্যারিয়েশনগুলোই এখানে শর্ট কোশ্চেনে দেওয়া হয়েছে। তো ডাইরেক্ট নোটে আসছি। এখানে দেখো যথারীতি এক্সপ্লেইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল এনি টু অফ দ্য ফলোয়িং। মানে ওই যে 10 নাম্বারের কোশ্চেন ছিল, এইখানে এইগুলোও থাকে অপশানে, এই জন্য এটা দেয়া হয়েছে। তো সালগুলো দেওয়া হয়েছে, দেখো 19-এ, 16-তে এসেছে ইত্যাদি। 19-এর পরবর্তীগুলো নিজেরা চেক করে নেবে কী কী এসেছে। ধম্মপমা যে ইবো ইত্যাদি, মানে ইবো ইত্যাদি শব্দযুক্তা, শব্দযুক্ত উপমা। উপমা হলো শব্দগম্য, মানে শব্দের দ্বারা বোধগম্য, বললেই বোঝা যায়, ক্লিয়ারলি থাকে, সেখানে ওই অত মার প্যাঁচ অতটা থাকে না। ভদন্ত সংঘরক্ষিতের দ্বারা সেগুলি বহু প্রভেদ বর্ণিত হয়েছে। ধর্মোপমা বিষয়ে তিনি ধর্মোপমা বিষয়ে বলেছেন। এইখানে একটা কথা অ্যাড করবে যে এইটা যে ওইখানে যেমন ছিল না, ওই বুদ্ধদয় গ্রন্থের 3য় পরিচ্ছেদে, এইখানে ধর্মোপমা বিষয়ে প্রতিটা নোটে, কোথায় গেল পেনটা, এই যে এই জায়গাতে এখানে অ্যাড করবে, সেটা হচ্ছে যে সুবোধালঙ্কার, এইখানে লিখছি গ্রন্থস্থ সুবোধালঙ্কার গ্রন্থের 4র্থ পরিচ্ছেদে অলংকার বিষয়ে বলা হয়েছে, ওইটা লিখলো। আর আরও যদি কেউ খাটতে চাও, সুবোধালঙ্কার আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে এই শ্লোকের 4র্থ পরিচ্ছেদ বের করাটা তো জটিল কিছু না, বের করে এই শ্লোকটা কত নাম্বার আছে সেইটা দিকে 4র্থ পরিচ্ছেদে। এবার যত সংখ্যা আছে সংখ্যাটা এমনি লিখলে, ধরো এটা কাইন্ড অফ, ধরো 33 নম্বর গাথা আছে, 33 সংখ্যক গাথায়, মানে এত নম্বর গাথায় লিখলে আরও ভালো হয়।
এটা আরও এক্সট্রিম, এগুলোটা এখন দেওয়ার দরকার নেই, এই কথাটা অ্যাড করবে। সুবোধালঙ্কার গ্রন্থে চতুর্থ পরিচ্ছেদে এই বিষয়ে বলেছেন। কি বলেছেন? বিকাশী পদুমং বাতি সুন্দরং সুগতাননং ইতি ধম্ম পমা নাম তুল্য ধম্ম নিদর্শন তি। আচ্ছা, এইখানে চেষ্টা করবে একটুখানি শ্লোকগুলো ছন্দবদ্ধ উচ্চারণ করতে, নাহলে ঠিকঠাক আসবে না। এই যে বিকাশী, আমি যখন বলবো তখন এরকম স্ল্যাশ দিয়ে নেবে। বিকাশী পদুমং বাতি, থাম্মা হচ্ছে এখানে, সুন্দরং সুগতাননম ইতি ধম্ম পমা নাম তুল্য ধম্ম নিদর্শন। এইরকম এর অর্থ দাঁড়াচ্ছে, থার্ড ব্র্যাকেটে আছে, এটা লিখবে না। ওই দেবায়ন সিংহ ও পুরোটা লিখে পাঠিয়েছে, আমি দেখছি 15 পাতার কি নোট লিখেছে। তারপর দেখি একটা শুধু লিখেছে, তারপর বাংলা সহ লিখেছে, তারপর নিজের এই কারিকুরি করা মানে সেইটা লিখেছে, একটা নোট 3বার করে লিখেছে। আমি কিছু বলিনি, বিষয় হচ্ছে যে যেটুকু দেখানো সেটা পাঠাবে, খাতায় গোটা খাতার এটাকে দিয়ে দিয়েছে। ওদের সময় নষ্ট, নিজেরও পিডিএফ করতে হচ্ছে, আমারও দেখতে তো এই জায়গাটা লিখবে না, এটা অংশই নয় নোটে। মানে বিষয়ে আহ বিকাশী পদুবং বাতি সুন্দরং সুগতাননং ইতি ধম্ম প্রমাণাম তুল্য ধম্ম নিদর্শনাতি বলে এত্থ সুগতস্ব আননং, এইটা হচ্ছে অ্যাকচুয়াল লেখাটা হবে। বাংলাগুলো আসবে না, এই থার্ড ব্র্যাকেটে যেটা আছে এইটা আসবে না, এটা শুধু বোঝার জন্য দেয়া হয়েছে। শ্লোকের অর্থ হচ্ছে বিকশিত হয়েছিল পদুমং ইব, ইব মানে মতো বোঝায়, ইবাদি শব্দযুক্ত যে বলেছে, তো ইবর ইটা সন্ধিতে কাটে, এই জন্য ইটা ব্র্যাকেটে রাখা হয়েছে বোঝার জন্য। পদুমং ইব, ইটা সন্ধিতে লোপ পেয়ে পদুমং ব হচ্ছে। অতি সুন্দরং, আর পদুমং ব অতি সুন্দরং একবারে জুড়েছে, পদুমং বা অতি সুন্দরং এইরকম, সেটা নিচে ভেঙে লেখা হয়েছে। বিকাশী পদুমং ইব অতি সুন্দরং সুগতাননং, পদুম পদ্মের মতন, ইব মানে মতো, অতি সুন্দর সুগতাননম, সুগতের আনন, আনন মানে মুখ, সন্ধি হয়ে সুগতাননম। তোমরা পারলে একটু বাংলা যে সন্ধি একটু চোখ বুলিয়ে রাখতে পারো, তাতে এইগুলো পড়তে অনেকটা সুবিধা হবে। মানে যাদের একেবারে মগজে ধুলো জমে গেছে মানে সন্ধি বিষয়ে, সেই জায়গাটাকে একটুখানি রিপেয়ার করো। আচ্ছা, ইতি ধম্ম পমা নাম, এইটা হচ্ছে ধর্ম পমা। তুল্য ধর্ম নিদর্শন, তুল্য ধর্ম, তুল্য বা সামান্য ধর্ম, সাধারণ ধর্ম বলেছিলাম যেটা সিমিলারিটি, সেইটার নিদর্শন হেতু, নিদর্শনের কারণে সেইটাকে সিমিলারিটি যেটা আছে ফ্যাক্টর, সেইটা উল্লেখ থাকার জন্য এটাকে ধর্মপমা বলা হচ্ছে। আচ্ছা, এটা শ্লোকের মূল অর্থ। এবার এইটা যেহেতু আমরা কোটেশন দিয়েছি, এটা এক্সপ্লেন করা হচ্ছে পরের লাইন। বলছে এখানে সুগতস্ব আননং, সুগতের আনন উপমেয়, এটা হচ্ছে উপমেয় মুখ্য বিষয়। এটা কিন্তু অনেকে গড়বড় করে, তো ওটা খেয়াল রাখবে। যেভাবে আমি বলে দিয়েছিলাম, মুখ্য বিষয়ে, গৌণ বিষয়ে, প্রস্তুত বিষয়ে, অপ্রস্তুত বিষয়ে, তারপর ওই মানসিংহ মেয়রের মতন রাখাটা কী ছিল, ওইটা থেকেও খেয়াল রাখতে হবে। পদুমং উপমান, পদ্ম হচ্ছে উপমান, তেষু তাদের মধ্যে, অতি সুন্দরতা অতি সৌন্দর্য যেটা, সেই সাদৃশ্য ধর্ম উক্ত হয়েছে। অতিটা নেই, অতি দিলেও হয় না দিলেও হয়, তো সেইটা উক্ত হয়েছে। এই যে বলছে না অতি সুন্দর অংশ কথা না, দুটো বলছে, সুগতের মুখ বুদ্ধের মুখ যে পদ্মের মতো, কেন পদ্মের মতো, কি সিমিলারিটি আছে বলছে অতি সুন্দর, এটা উল্লেখ আছে বলে সাধারণ ধর্ম যেটা আছে সেই জন্য বলছে তস্মা অয়ং ধর্মপমা, সেই জন্য তাকে ধর্মপমা বলা আছে। মানে যে উপমায় সাধারণ ধর্ম উল্লেখ আছে সেটা হলো ধর্মপমা। এরপরে হচ্ছে ধম্মহীনোপমা। এটা খুব সিম্পল, যেটায় সাধারণ ধর্ম উল্লেখ হয়েছে ধর্মপমা, সাধারণ ধর্ম উল্লেখ হয়নি, সাধারণ ধর্মহীন, সেটা হচ্ছে ধর্মহীনোপমা। তো সেম জিনিস, ইব ইত্যাদি শব্দযুক্ত উপমা, ইবযুক্ত ইত্যাদি শব্দযুক্ত উপমা শব্দগম্য হয়। বদন্ত সংরক্ষিতে ন তেষং বহুবেদা বর্ণিতা, বদন্ত সংরক্ষিতে
দ্বারা তাদের বহু প্রভেদ বর্ণিত হয়েছে। ধর্মহীন ও কমা বিষয়ে আহ, তিনি ধর্মহীন কমা বিষয়ে বলেছেন এখানে ওই সংরক্ষিত বিরচিত ওই যে কথা লিখল চতুর্থ পরিচ্ছেদে কি বলেছেন, ধর্মহীনা মুখম বুজ সদিশ মুনিন ইতি। ধর্মহীন অর্থাৎ ধর্মহীন যে উপমা হয় সেইটা মুনিন বলছে, মুনিন মুনির, মুনিন মুনীশ্বর ষষ্ঠী বিভক্তি, মুখ মুখ মুনির যে মুখ সেটা অম্বুজ সদৃশ, অম্বুজ মানে পদ্ম ইতি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার বারবার ভুলগুলো কারেকশন করা হচ্ছে না, এটা ময়ে ভয়ে হবে, এইটা ময়ে ভয়ে হবে, ময়ে ভয়ে ওকার। অম্ভজ, অম্বুজ মানেও পদ্ম হয়, অম্বু মানে জল, জলে যেটা জন্ম হয় সেই অর্থে পদ্ম। অম্ভ মানেও জল, জলে যেটা জন্ম হয় সেটা পদ্ম। অম্ভজ না হলে এখানে ছন্দটা কেটে যাবে, এটা পথ্যাবত্ত বলে একটা ছন্দে রচিত। তো যাই হোক, এই জায়গাটা গুরু অক্ষর হবে, ষষ্ঠ অক্ষর, সপ্তম অক্ষর গুরু। ধম ম হি না 1 2 3 4 মু খম ভো, এই জায়গাটা মানে 1 2 3 4 5 6 7 সপ্তম অক্ষরটা গুরু হবে এইখানে, ময়ে ভয়ে ওকার হবে, এটা কারেকশন করে নেবে। ধম্মহীন মুখম ভোজ সদৃশ মুনিন। তো অম্বুজ সদৃশ ইতি এইটা হচ্ছে ধর্মহীন কমা। আচ্ছা, এবারে এই থার্ড ব্র্যাকেট এটা থাকবে, এটা লিখবে না, বারবার বলছি, আর এটাকে নোট করো, তোমাদের মানে বলেও কিছু হয় না, মানে যখন অ্যাডিশনেরও যখন লিখবে কারেক্ট মানে ভুলের জায়গাটাও নোট করে রাখবে যে এইটা লিখতে হবে না এইরকম, বা এই জায়গায় ভুল হয় এটা নোট ডাউন করবে। আচ্ছা, এইটা এক্সপ্লেন করা হচ্ছে। এর্থ এখানে মুনিস্য মুখম, মুনির মুখ, উপমেয়, এটা হচ্ছে উপমেয়। অম্বুজং, এখানেও অম্বুজ লেখা আছে, একটু অম্বুজ করবে। উপমানম, অম্বুজ হচ্ছে উপমান। তেষু, তাদের মধ্যে অতি সুন্দরতার সাদৃশ্যতম্য, যে অতি যে সৌন্দর্য সাদৃশ্যতম ন উক্ত, সেটা উক্ত হয়নি। তস্মা অয়ং ধর্মহীনকম, সেই জন্য এটাকে ধর্মহীনকম বলা হচ্ছে। এরপরে হচ্ছে অঞ মঞ কমা, উচ্চারণটা হচ্ছে এইরকম, অই বা এই ধরো এইভাবে লিখলাম, অই ঞ মই ইয় প মা, 1 2 3 4 5 6, 6টা সিলেবেল। অই ঞ মই ইয় প মা। আর এই শ্লোকটাও জটিল আছে, এটা আমি উচ্চারণ করে তোমাদের একটু প্র্যাকটিস মতন করিয়ে নেবো, তাতে সুবিধা হবে। তো অঞ মঞ প মা, অঞ মঞ হচ্ছে অনন্য, অনন্য শব্দটা পালিতে হচ্ছে অনন্য বা অনন্য, অন্যান্য হয় অ্যাকচুয়ালি, বাংলায় শব্দটা হচ্ছে অন্যান্য। এই অন্যান্য দেখো দুটো নয়জা খোলা, তাহলে দুটো ইঙ্গ ইঙ্গয় হবে, অঞ মঞ। এই যে অন্য প্লাস অন্য, অন্যান্য হচ্ছে, এই শব্দটা একটু অন্যরকমভাবে হচ্ছে, মাঝে একটা মড হয়ে যাচ্ছে। তো অন্যান্য কম মানে একের সাথে অন্যের উপমা হচ্ছে, এইটা হচ্ছে অন্যান্য কমা বা অনন্য কমা অনেক সময় বলে। যাই হোক, তো প্রতিটা ক্ষেত্রে বাক্যগুলো একই আছে, ফরম্যাট একই আছে, এটা আমাকে মানে বানাতে হয়েছে তোমাদের সুবিধার জন্য, যে একটা নোট করলে বাকিগুলো প্রায় 40 থেকে 50% তার আকৃতি একই আছে। আচ্ছা, ইব ইত্যাদি সদ্যযুক্তা উপমা সদ্যগম্মা ভদন্ত সংরক্ষিতেন তেষং বহুভেদা বর্ণিত। তো এই একই জিনিস আছে, এটা আর বলছি না। সো অঞ মঞ পমা বিষয়ে আহ, তিনি অনন্য পমা বিষয়ে বলেছেন। এখানটা ভালো করে আগে হাইফেনগুলো বসাবে, তবাননর পরে হাইফেন, বিবম ভোজ
ইবম ভোজং অম্ভোজমিব তে মুখং অঞমঞ পমাসায়ং অঞমঞ পমানক। হলো এইভাবে না করলে এটা জীব জড়িয়ে যাবে উচ্চারণ করতে গেলে। তো তবানন মিবম ভোজং অম্ভোজমিব তে মুখং, মানে অম্ভোজমিব তে মুখং অঞমঞ পমাসায়ং অঞমঞ পমানক। তো এই হলো, এবার এটা অর্থটা বলা হোক। আমি শেষ দিকে যদি সময় থাকে তো এইগুলো তোমাদের বলতে দেবো, উচ্চারণ করে শোনাবো। আপাতত এই কেটে দাগগুলো দিয়ে রাখো। আচ্ছা, তব আননং, এখানে সন্ধিগুলো আমি আর বলছি না, এখন দরকার নেই। তবে এইটা পড়বে, এটা না পড়লে এটা মুখস্থ করতে পারবে না। এই তব আননম ইবম ভোজং, এটা একটা যে আছে, অ্যাকচুয়ালি সুবোধালঙ্কার তো আরও অনেক প্রো লেভেলের। এই তবাননম ইবম ভোজম অম্ভোজম ইব, এইটা একটা গোটাটা বানিয়েছে। এইখানটা তো তাও মাঝখানটা কেটে দেওয়া হয়েছে। যাই হোক, বলছে তব আননম, তোমার আনন, ইব মতো, তোমার আননের মতো বা মুখের মতো, অম্ভোজম এই পদ্ম, আর অম্ভোজং ইব তে মুখম, অম্ভোজের মতো হলো তোমার মুখ। তোমার মুখের মতন এই পদ্ম, আর বলছে পদ্মের মতো তোমার মুখ। তাহলে এইটার সাথে ওইটাকে বলছে, ওইটার সাথে ওইটাকে বলছে। বলছে যে মুখের মতো এই পদ্মটা, তাহলে মুখ হচ্ছে এখানে উপমেয়। আবার পদ্মের মতো তোমার মুখ, তাহলে এখানে পদ্মটা হয়ে যাচ্ছে উপমেয়। রিভার্সে বলছে, মানে পদ্মটার কাছে গিয়ে বলছে পদ্মটা তো তোমার মুখের মতো সুন্দর, আবার এখানে বলছে মুখটা পদ্মের মতো সুন্দর। তো এই রিভার্সে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এই যে তুলনা হচ্ছে সা অয়ং, এটা সন্ধি ভাঙলে ভালো হতো, এখানটা দাঁড়া অ্যাড করে সা যুক্ত অয়ং, এই সেই হচ্ছে, তো সেইটি হচ্ছে অঞময় কমা, সেটা হলো অনন্য কমা, অঞময় উপমানত। অনন একের সাথে অন্যের উপমানের কারণে এটার সাথে ওটার, ওটার সাথে ওটার, এইভাবে বলছে। মনে রাখার সুবিধা, দাঁড়া এটাকে কমপ্লিট করতে দাও, মাঝখানে বলো না, আমি যখন জিজ্ঞাসা করতে দেবো তখন বলবো। এটা ফ্লো থাকে, নষ্ট হয়ে যায় বলা। এইটারে হচ্ছে সেই একটা করোনার সময় একটা ইয়ে ছিল না, যে একটা লোক চা খেতে এসেছে, বলছে আমরা চা খাবো না আমরা চা। এইরকম মনে রাখবে যে একই জিনিসটাকে ঘুরিয়ে দুদিক থেকে বলছে। তো এই হলো, এবারে এর এক্সপ্যানশন বলছে যে এর তো আননং উপমেয়, মুখ হচ্ছে উপমেয়, আর অম্বুজং, এখানে অম্বুজে কেন লেখা, এখানে ময়ে ভয়ে ওঠা হবে, সব জায়গায় হবে না কিন্তু, কিছু কিছু জায়গায় অম্বুজ শব্দ আছে, মানে পার্টিকুলার যেখানে চেঞ্জ হবে সেটা আমি বলে দিচ্ছি। অম্ভজং উপমান, অম্ভজ হচ্ছে উপমান। তেষু, তাদের মধ্যে অঞমঞস্য, একে অপরের উপমা হতি, একে অপরের উপমা হয়। তস্মা অয়ং, তাই এটি অঞমঞপমা, সেই জন্য এটাকে অনন্যপমা বলা হয়। আচ্ছা, এই হলো অভূতপমা। আচ্ছা, ইব ইত্যাদি শব্দযুক্ত উপমা, ইব ইত্যাদি শব্দযুক্ত উপমা শব্দগম্যা, শব্দের দ্বারা বোধগম্য হয়। বদন্ত সংরক্ষিতেন তেষং বহুভেদা বর্ণিত, তাদের বহু ভেদ বর্ণিত হয়েছে সংরক্ষিতের দ্বারা। বর্ণিতার জায়গায় ধরো লিখলে প্রদর্শিতা, প্রদর্শিত হয়েছে। আরও এটা বাংলা ভাষাতেই অনেক কিছু বানাতে পারো, বানিয়ে পালি করার চেষ্টা করবে টুকটাক, ছোট্ট ছোট্ট, মানে নতুন বাক্য লেখারও দরকার নেই, মাঝখানে ভ্যারিয়েশনগুলো চেঞ্জ করবে। আর যদি একটু হায়ার লেভেলের করতে চাও, যেমন একটা ধরো এক্সাম্পল দিচ্ছি, আমার একটা সংস্কৃতের বন্ধু ছিল, সে ওই বিএড করছে, ওটা বিএডে কোশ্চেন ক্লাস নিতে হয়, তো সংস্কৃতে কোশ্চেন বানাতে হবে কিছু, আমাকে বলছিল যে এইগুলোকে ভালো ভাষায় কীভাবে লেখা যায়। যাই হোক, এবার আমি তখন বললাম যে এই মানে সংস্কৃত বুঝতে পারে, ধরো জয়দেব আছে, জয়দেবের কোন সময়ে মানে কোন রাজার সময়ে তিনি ছিলেন, যে এরম সংস্কৃতে যাই হোক বলছে, কোশ্চেনটা বলছে জয়দেবস্ব
কহ কালহ, মানে পালিতে হলে জয়দেবস্য কু কালো, জয়দেবের সময় কি? আমি বললাম এইটা তো সোজা কথা হচ্ছে, মানে সেই কাব্যে যেমন বক্রোক্তির মতন ব্যাপার হয়, তো ওইগুলো যত ইউজ করা হবে একটা বাক্যের গুণমান বাড়ে। তখন ঘুরিয়ে তখন বললাম যে এটাকে যদি লেখা হয় যে একটু হায়ার লেভেল হবে, কবিকুল শিরোমণি জয়দেব কোন রাজার সভা অলঙ্কৃত করেছিলেন, এটা বাংলায় হলো। আমি বললো এটাকে আবার সংস্কৃত করলে কবিকুল শিরোমণি জয়দেব বহ কস্য রাজ্য সভামলঙ্কৃতবান, এরকম হবে। পালিতে হলে কবিকুল শিরোমণি জয়দেব কস্য রৈঞ বা রাজস্ব সভং অলঙ্কত বা, এরকম হবে। যাই হোক, বা অলঙ্কতং অকাশী, অলঙ্কৃত করেছিল, কোন রাজার সভাকে অলঙ্কৃত করেছিল, তাহলে একই কথা, কিন্তু সেইটাকে দেখো কত সুন্দরভাবে একটা বাক্য রচনা হবে। এইটা তোমরা চেষ্টা করো, এটা বাংলাতেও কাজে লাগবে। বাংলায় যে হিস্ট্রির নোটগুলো আছে ওইখানেও কীভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয় এটা চেষ্টা করো, এবং আমার মনে হয় এটা তোমাদের যে কম্পালসারি বাংলা ইংরেজি আছে সেইখানেও কাজে দেবে, মানে কীভাবে ঘুরিয়ে বলা যায়। বাংলায় প্রথমে বানালে তারপর সেটাকে পালিতে করার চেষ্টা করি। অনেক রকম করা যায়, মানে এই একটা লাইনকে 10 রকম 20 রকমভাবে এটাকে লিখতে পারা যায়, কিন্তু মগজ খাটাতে হবে। অফলাইন ব্যাচেতে একটু অবসর থাকে, এখানে তো সবাইকে বলবে যে একটা মানে কে শুনতে পাবে এরকম হবে, তো কিন্তু এটা চেষ্টা করবে এবং খাতা মানে দেখাবে। যাই হোক, তো অভ্যুতপমা বিষয়ে আহত, তিনি অদ্ভুতপমা বিষয়ে বলেছেন, এটাকে নোট করবে। যদি কিঞ্চি ভবেম ভোজং লোচনব ভমু বিভ্রম, এটাকে আমি ভেঙে দিচ্ছি। এগুলো লিখে এনারা মানে ভীষণ আনন্দ পেতেন যে কেউ বুঝতে পারবে না, সেরকম কঠিনভাবে লেখা। লোচনব ভমু, এগুলো লিখবে, যে লিখবে না সেটা উচ্চারণ করতে পারবে না। ভমু বিভ্রমং, লোচনব ভমু বিভ্রমং। আচ্ছা, এখানে আর একটা জিনিস এটা নোট করবে, লিখে রাখো যে কথাগুলো বলছি, সেটা হচ্ছে যখন বড় বড় শব্দ হবে আর বড় বড় শব্দ পড়তে হবে, মানে পালিয়ে যেতে পারবে না, এটা না পড়ে কিছু হবে না, মানে এরকম লিখতেই হবে। তো বড় বড় শব্দের উচ্চারণের ক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে ওই যেখানটা একটা অ্যাজিউম করে উচ্চারণ করতে হয় কেটে কেটে, যেমন লোচন একটা বুঝতে পারছো, লোচনব ভমু বিভ্রম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লোচন মানে চক্ষু, যেটা লোচন, ভমু মানে ভ্রু, আর বিভ্রম এটা তো আশা করি বুঝতে পারছো, ভ্রম বিভ্রম বিভ্রান্ত এইরকম। লোচন এবং ভ্রুর যেটা বিভ্রান্তিজনক এরকম বোঝাচ্ছে। তো এইখানে এইটা একটা পদ্ধতি, লোচন ভমু বিভ্রম। এইটা আরও সিম্পল হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল সিলেবেল ভেঙে দিলে, মানে এটা হচ্ছে এই রকম, আমি এ পাশে লিখছি লো চ নব ভ মু বিভ ভ মং, 1 2 3 4 5 6 7 8, 8টা। এই যে 8 অক্ষরের হয় না, এটা অনুষ্টুপ ক্যাটাগরিতে পড়েছে। লো চ নব ভ মু বিভ ভ মং, একদম যেখানে মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছো না, সিলেবেল ভেঙে ভেঙে করবে। সিলেবেল ভাঙা, বর্ণ বিশেষণ ইত্যাদি তোমরা শিখেছো, এইটা আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। সময় লাগবে, মানে হুট করে এগুলো তৈরি হবে। এটা আমিও যখন প্রথম প্রথম পড়তাম সংস্কৃত বা পালি, তো এই পদ্ধতিতে করা হয়েছে। আর কিছু শব্দ আস্তে আস্তে অভ্যাস করতে করতে এটা একটা হয়ে যাবে। মানে আমার নিজের মনে আছে, আমার ধরো গীতা ইত্যাদিতে তো সংস্কৃত বড় বড় শব্দ হয়, আমার প্রথম দিকে পড়তে এরকম অসুবিধা হতো। দিদি এটা প্রথম বলেছিল যে ওইটা মানে ভেঙে ভেঙে পড়তে হয়, আস্তে আস্তে অভ্যাস হয়, চোখ সেট হয়ে যায়। বড় বড় শব্দ থাকলেও সেটা অটোমেটিক্যালি পড়তে পারা যায়, প্রথম প্রথম এটা অভ্যাস থাকে না। তো এই যে যেগুলো আছে প্রথম প্রথম এরকম ভেঙে ভেঙে পড়বে। আর তোমাদের তো এখনও 4-5 মাস পালি নিয়ে পড়া হবে, মহাপরিনির্বাণ সূত্র পড়া হচ্ছে,
ইত্যাদি। তো এটা চোখ সেট হয়ে যাবে, চোখ সেট হয়ে যাবে, জিভ সেট হয়ে যাবে, মানে বলতেও পারবে, পড়তেও পারবে। কিন্তু প্রথমটা একটু কষা মাজা করতে হবে। তো লো, চ, নব, ভ, মু, পিপ, ভ, মং। এবার এইটা যে আছে, এইটাকে আবার একটু দ্রুত বলার চেষ্টা করবে। লো, চ, নব, ভমু, বিপ, ভমং। আর দ্রুত বলে লোচনব, ভমু, বিপ, ভমং। মানে এটা 10 বার 12 বার করে যে জায়গাটা গড়বড় আছে, মানে জটিল, সেটাকে বারবার রিপিট করতে হবে। তোমাদের দিকে 13 থেকে 20 যে ক্লাস ছিল শব্দরূপ ধাতুরূপের, এসির যে ক্লাস, ও প্রথমে একটা লাইন ছিল সংস্কৃতে, আবৃত্তি সর্বশাস্ত্রানাম বোধাদপি গড়িয়াসি। তো ওই যে হচ্ছে যে বলছে যে বোঝার থেকেও গুরুতর হলো প্র্যাকটিস, রিপিটেশন। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে। আমাদের একজন স্যার ছিলেন, তিনি কথাটা বলেছিলেন যে অনেকে ভাবে যে আগে ভালো করে বুঝবো তারপরে নোটটা মুখস্থ করবো। এইচএসের সময় বলেছিলেন। তো উনি বলছেন না, আগে একটা নোট 20 বার তুমি পড়ো, ও পড়তে পড়তে তুমি এমনিই বুঝে যাবে আর মুখস্থও হয়ে যাবে, কোনো প্রয়ত্ন করার দরকার নেই যে এটা কী হচ্ছে ওটা কী হচ্ছে। 20 বার পড়ো, সেটা সময় সাপেক্ষ বিষয়। যদিও আমি নিজে ওই পদ্ধতিতে বিশ্বাসী নই, আমি বুঝে নিয়েই পড়ি। কিন্তু এই রকম জায়গাগুলোতে এরকম প্র্যাকটিসটা করে যাচ্ছে। লোচনব ভমু বিভ্রম দিয়ে একদম লোচনব ভমু বিভ্রম এরকম মুখে চলে আসবে, তবে ছাড়বে। আচ্ছা, তারপরে বলছে ধারে তুং মুখ শোভং তং। আচ্ছা, এইখানে কাটছে, এটা ভুল হওয়া সেটা হলো ধারে তুং মুখ শোভং তং তবে তে সব ভূতোপমা। এইখানে দেখো, এটা কিন্তু একটা গোটা পাতটা একটা শব্দ হয়ে গেছে। ভাঙলে কি হবে? ত বে তে সব ভূ তো প মা। এইগুলো লিখছি, খালি বসে বসে টুকবে না, নিজেরা এগুলো চেষ্টা করে তৈরি করার, মানে ভেঙে ভেঙে সিলেবেলগুলো ভাঙার। ত বে তে সব ভূ তো প মা। এই বয়ের জায়গাটা এখানটা একটা মানে ছেদ হবে যাকে বলে। ত বে তে সব ভূত প মা হলো যদি কিঞ্চি ভবেম ভোজং লোচন ভমু বিভ্রমং ধারেতুং মুখ শোভন্তং তবে তে সব ভূত পমা। এই যে এখানে বয়ে ভয়ে ডবল বসেছে, এইখানে বয়ে ভয়ে একটা, এখানে একটা বয়ে ভয়ে, এইখানে একটা মু, এখানে ম। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওই যে অনুপ্রাস বলে, এইটা এইটা যখন এই জায়গাটা বলা হচ্ছে, যে এখানে একটা মানে একটা কি বলে, একটা মেলোডি মতন একটা তৈরি হচ্ছে। যদি কিঞ্চি ভবেম ভোজং লোচনভ্রম বিভ্রমং ধারে তুম মুখস। এখানটা তো কিছু নেই, কিন্তু এরকম কিছু কিছু জায়গায় আছে। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে শব্দালঙ্কার, এই শব্দালঙ্কারের এইখানটা উদাহরণে দিয়ে দেবো, যে অনুপ্রাস যথা লোচনভ্রম বিভ্রমং। আচ্ছা, এবার এর মিনিংটা দেখাও ভিতরে। বলছে যদি কিঞ্চি, যদি কোনো কিছু, কোনো অম্ভজং, অম্ভজ বা পদ্ম, ভবে হয়, লোচন ভমু চক্ষু এবং ভ্রু, তার বিভ্রমম বিভ্রমজনক। মানে আমরা একটা আশ্চর্য জিনিস যেগুলো একটা সেই কিউরিসিটিতে সেই ভ্রু কুঁচকে যায় না, আরে এটা কি জিনিস, চোখের বা ভ্রুতে যেটা একটা এরকম বিভ্রান্তি তৈরি করবে যে এটা মুখ নাকি এটা পদ্ম, মানে এত সুন্দর। এই রকম যদি মানে কোনো পদ্ম যদি এরকম হয় যে যেটা দেখলে একদম চোখ মুখ হয়ে যাচ্ছে, ভ্রুকুটি মতন হচ্ছে, বলছে তদা, তখন তং অম্বজং, সেই অম্বজ যে পদ্ম আছে, ধারে তুমি অরহতি, ধারণ করতে পারে, তব তং মুখশোভা, তোমার সেই মুখশোভাকে। এতে সং উপমা অদ্ভুততম, এদের মধ্যে যে উপমা হয়েছে এইভাবে, সেইটা হচ্ছে অদ্ভুততম। বেসিক্যালি বলছে যে পদ্মের সাথে মানে মুখের সাথে পদ্মের তুলনা হচ্ছে, কিন্তু বলছে যে পদ্মটা যদি দেখে যদি এরকম হয় যে একদম ভ্রু কুঁচকে যাচ্ছে, তাহলে বলবো যে হ্যাঁ, পদ্মটা তোমার মুখের সমান। তাহলে এই যে একটা অদ্ভুত বিষয়ের উল্লেখ করছে, এই অদ্ভুত বিষয়ের উল্লেখ আছে বলে এটাকে অদ্ভুততম বলা হচ্ছে।
মূল যে আছে এখানে সন্ধি সমাস করে এটাকে একদম খিচুড়ি পাকিয়ে দিয়েছে। এখানেই শব্দগুলোকে ভেঙে ভেঙে এই অর্থটা তৈরি হচ্ছে। দেখো, যদি কিঞ্চি ভবেম ভোজং, মানে ওয়ার্ড সিরিয়ালগুলো ঘাঁটা হয়েছে। ভবেম ভোজং লোচন ভম বিভ্রমম, তদাটা এক্সট্রা এখানে জড়া হয়েছে, এটা মূলেতে নেই। তং অম্ভোজং, এইটা এক্সট্রা হয়েছে। ধারে তুম অরহতিটা এক্সট্রা হয়েছে। তব, এই যে তবে এই সব ভূতভূমা, এইখানে তব। তং তং মুখশোভং মুখশোভং, এতে সং তবে তে সব, এইখানটা হচ্ছে এই এতে সংটা সন্ধি হয়েছে, ভয়ানক সন্ধি। যাই হোক, উপমা হচ্ছে অভূতপমা, এই যে সভূতপমা এই জায়গাটা আছে। যাই হোক, এইটাকে বেশি নাড়াঘাটার দরকার নেই, মুখস্থ করলে অর্থটা মোটামুটি এইটা পড়লে যে এইটারই যে এটা অর্থটা বোঝা যাবে। আর থার্ড ব্র্যাকেটে এটা লিখবে না। আচ্ছা, এর তো এখানে মুখং উপমেয়, এখানে মুখ হচ্ছে উপমেয়, আবার এখানে অম্বুজং লেখা আছে, এটা আমি কারেকশান করতে গিয়েও করা হলো না, ময় ভয়ে ওকার করে। অম্ভজং উপমান, অম্ভজ হচ্ছে উপমান। তেষু তাদের মধ্যে লোচনস্ব ভমুস্ব, চক্ষুর এবং ভ্রূর, বিভ্রমং বিভ্রম, এসো অদ্ভুততম উত্তম, এই অদ্ভুত বিষয়ে উক্ত হয়েছে। তস্মা অয়ং অদ্ভুততম, সেই জন্য অদ্ভুততম বলা হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে শ্লেষ উপমা। তো ইব ইত্যাদি সদ্যযুক্তা উপমা সদ্যগম্যা ভদন্ত সংঘরক্ষিতেন তেষং বহুবেদা বর্ণিতা। তো শ্লেষোপমা বিষয়ে তিনি শ্লেষোপমা বিষয়ে বলেছেন। শ্লেষ শব্দটার একটা অর্থ হচ্ছে, মানে ডবল মিনিং বলে, যেমন একটা শব্দ দুরকম অর্থে প্রযুক্ত হতে পারে, সেটাকে শ্লেষ বলে। শ্লেষাত্মক কথা এরকম একটা অনেক সময় বলে। তো শ্লেষ মানে হচ্ছে এই দুরকম যে মিনিং হয় সেই। বলছে সুগন্ধি শোভ সম্বন্ধী, এটা সরল আছে। শিশিরংশু বিরোধিচ, মুখং তবম বুজং বেতি, এইখানটা হচ্ছে তবম আর বুজং, এইভাবে ছেদ করতে হবে। মুখং তবম বুজং বেতি, সা শিলেশ পমা মাথা, শিলেশ হতে একটা এরকম ছেদ রাখতে হবে। ছেদ মানে এখানে আলাদা করে লিখে, আমি উচ্চারণের জন্য বলছি, এটা এগেন রিপিট করছি, মানে এখানে আবার কেউ মাঝখানে ছেড়ে লিখো না যেন। উচ্চারণ যখন করবে তখন এখানে থামতে হবে, কিন্তু লেখার সময় এখানে শিলেশো তারপরে এখানে ছেড়ে দিয়ে পমা লিখলে এরকম যেন না হয়, একটানাই লেখা হবে। সা শিলেশো পমা মাথা, অর্থ বলছে সুগন্ধি সুগন্ধযুক্ত, শোভ সম্বন্ধী শোভার সাথে সম্বন্ধযুক্ত। শিশির অংশ, শিশির মানে শীতল বোঝায়, শিশির মানে ওই জলের শিশির নয়, পালি সংস্কৃতে শীতকালকে শিশির বলে, বা ঠান্ডা তো শিশির বলে। তো শিশির অংশ মানে হচ্ছে কিরণ, যার কিরণ হচ্ছে শিশির মানে শীতল, সে হচ্ছে শিশিরাংশু, বা পালি শিশির অংশু হচ্ছে। চাঁদের কিরণ শীতল বলে চাঁদকে বলছে শিশির অংশ। আর বিরোধী মানে হচ্ছে তার বিরোধী। তো বলছে চাঁদের কিরণের বিরোধী। এইখানে অ্যাকচুয়ালি বুঝতে পারো যে উপমার মানে ভয়ানক জায়গাগুলো কোনটা আছে। শিশিরাংশু মানে তো চন্দ্র না হয় বোঝা গেল, কিন্তু চন্দ্রের বিরোধী মানে, আচ্ছা মুখং তো বলছে তোমার মুখ শিশিরাংশু বিরোধী। আর অম্বুজং ইব, পদ্মের মতন। ইতি সা শিলেশ বামা মতো, এইটা হলো শ্লেষ। এইখানে সিমিলারিটিটা বলছে পদ্ম আর মুখ দুটোই হচ্ছে সুগন্ধি শোভা সম্বন্ধী, শিশিরাংশু বিরোধী। সিমিলারিটিটা বলে দিচ্ছে, সুগন্ধি সুগন্ধযুক্ত, শোভা সম্বন্ধী শোভা সংযুক্ত, সব মানে সুন্দর। শিশিরাংশু বিরোধীটা গিয়ে ঝামেলা। শিশিরাংশু বিরোধী কি? চন্দ্রের কিরণের বিরোধী বা চন্দ্রেরই বিরোধী। বেসিক্যালি পদ্মফুল হচ্ছে দিনের বেলায় ফোটে, রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। তো পদ্মফুল একবার ফুটে যে হয় সেটা না, বা যাদের পদ্মফুল দেখেছো হবে, আমাদের বাড়িতে আসে গাছ। যাই হোক,
তো একবার ফুটলো 2-3 দিন ফুলটা থাকে, 3 দিন মোটামুটি থাকে, তারপর ঝরে যায়। ফুটলো রাত্রিবেলা আবার বন্ধ হয়ে যাবে, আবার পরের দিন সকালে খুলবে। ওই জন্য বলছে চাঁদের কিরণের বিরোধী বা চাঁদের বিরোধী মানে রাত্রিবেলা বন্ধ হয়ে যায়, মানে চাঁদ যখন ওঠে সেই সময় সেটা বন্ধ হয়ে যায়, এই জন্য বিরোধী। আর বুদ্ধের মুখও বলছে চাঁদের বিরোধী। বেসিক্যালি বুদ্ধের মুখও এরকম বন্ধ হয়ে যায়, রাত্রিবেলা তো কেউ উপদেশ দিতে যায় না, তাই না? মানে রাত্রিবেলা তিনি বিশ্রাম করছেন, সেই জন্য তার মুখও সেই জন্য বন্ধ হয়ে যায়। এইটাই ঘুরিয়ে বলা। এই জন্য হচ্ছে শিশিরাংশু বিরোধী বা চন্দ্র বিরোধী। আর অর্থগুলো বুঝে বুঝে পড়তে হবে। এইখানে যদি কেউ হেডেক বলে ধরে না, তাহলে আর হবে না। এখানটা মজা নিতে হবে, কারণ কঠিন শব্দ বা কঠিন অঙ্ক করে একটা মজা থাকে। এইটা হচ্ছে সাহিত্যের বা অলঙ্কারেরও সেই জায়গাটা, মানে চ্যালেঞ্জ নিয়ে পড়তে হবে, যেটাকে তৈরি করবো। আমার নিজের যখন আমি অলঙ্কার এগুলো পড়ি, বীরেন্দ্রনাথ চৌধুরীর পালি অলঙ্কার বলে একটা বই আছে, সেই বইতে এগুলো অতটা এক্সপ্লেনেশন ছিল না। এই যে ভিতরে যে জিনিসগুলো বলা আছে, এইগুলো টিকা পড়তে গিয়ে হয়। এবং আমার ভালো রকম মনে আছে 2 থেকে 3 বার বইটা নিয়ে আমাকে বসতে হয়েছে। মানে একবার পড়ার চেষ্টা করলাম, হলো না, আবার একবার কিছুদিন পরে হলো না, তারপর আবার একবার গিয়ে তারপর হলো। এরকম বহু জিনিস এরকম, মানে খুব সত্য কথা, আমাকে কেউ পড়ায়নি। গ্র্যাজুয়েশন পড়ানোর আগে আগে আমার পড়ানো হয়ে যেত, মানে কলেজে পড়ানোর আগে আমি নিজেই জিনিসগুলো সলিউশন করতাম। এই কারণে তোমাদের মানে যে মানে এত রকম টিচিং এর এত কিছু হেন তেন দেয়া, তার সেটা তৈরি হচ্ছে ওইভাবেই। মানে আমি যে কোনো জায়গা থেকে কপি করে দিয়ে দিলাম তা না, এগুলো আমার আইডিয়া থেকে করা, যে এই জায়গাটা এই সমস্যা হতে পারে, তো ঘাঁটবে। এগুলো সব জিনিস যে একবারে হয়ে যাবে তা না। তাছাড়া তোমরা অন্যান্য অপশনাল নিয়ে পড়েছো, সেখানে অনেক ডাউট, মানে কঠিন জায়গা ছিল, সেগুলো সময় লেগেছে, জিজ্ঞাসা করলে করতে পারো। কিন্তু অলংকারের জায়গাটা পড়তে গেলে কিন্তু একটু মানে ওইটা ভেবে নিয়েই পড়তে হবে, এটা সহজ নয়। আর যদি একদম ভাবো যে একদম ক্যাজুয়ালি তৈরি করে নাও, তাহলে কিন্তু নিরুৎসাহ হয়ে যাবে। এই এখানে গেল। এবারে এটা এক্সপ্লেন করা হচ্ছে। এর্থ মুখং উপমেয়, মুখ হচ্ছে উপমেয়, অম্বুজং উপমান। এখানে দেখো অম্বুজা কথাটা ব্যবহার হয়, এখানে অম্বুজ আছে, দুটোকে গোলাবে না, যেখানে যেটা আছে সেখানে সেটা লিখবে। তেষু তাদের মধ্যে, সুগন্ধি, শোভা সম্বন্ধী, শিশিরংশ বিরোধী ইত্যাদি শ্লেষ উত্তর। শ্লেষ বা দর্থকতা প্রয়োগ হয়েছে, অ্যাম্বিগুইটি ইংরেজিতে বলে, বা অ্যাম্বিগুইয়াস সাউন্ড বলে। তো একসাথে দুটোতে প্রযুক্ত হবে। সুগন্ধি বললে সেটা বুদ্ধকেও, বুদ্ধের মুখকেও বলা যায়, আবার একেও বলা যায়, পদ্মকেও বলা যায়। শোভা সম্বন্ধী মানে শোভা সম্বন্ধযুক্ত বা শোভা সংযুক্ত। আর শিশিরাংশ বিরোধী, তো যেহেতু এই শব্দটা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তস্ময়ং শ্লেষোপমা, মানে শ্লেষ যেখানে প্রয়োগ হয়েছে সেখানে শ্লেষোপমা হচ্ছে। এরপরে হচ্ছে সমানোপমা। ইব ইচ্ছাদি সদ্যযুক্তা উপমা সদ্যকম্মা ভদন্ত সংগরক্ষিতেন তেষং বহুবেদা বর্ণিতা সো সমানোপমা বিষয়ে আহত। আচ্ছা, কী বলেছেন যে স্বরূপ ছদ্ম বাচত্তা, এটা মোটামুটি ঠিকঠাক আছে। সা সমান পমায়থা, এইখানগুলো এরকম, এইখানটা কাটলে উচ্চারণটা সুবিধা হয়। সা সমান পমায়থা, কিন্তু লিখতে হবে একবারে। বালা বুইয়ান মালায়ম, এই তিনটে হচ্ছে কাটলে বালা বুইয়ান মালায়ম, শাল কানন সৌবিন। এইখানটার মধ্যে একটা ওই মেলোডি মতন আছে, শাল কানন, বালা বুইয়ান মালায়ম শাল কানন সৌবিন। 1 2 3টে ন হচ্ছে এখানে, তারপরে বালা লায়ের সাথে এখানে মালার লা হচ্ছে, এইখানে অন্তস্থ, এখানে অন্তস্থ হওয়া, এই ল, এই ল, এই ল, 3টে ল, দন্তন্য অনেকগুলো আছে। যাই হোক, এখানে শালক আনানো সা আছে, সবিনী আছে, এইরকম। আচ্ছা, এইটার অর্থ কি? এটা একটু কঠিন আছে, এটা ভালো করে শুনবে। বলছে স্বরূপ শব্দ বাচত্তা, স্বরূপ মানে সমরূপ, একই রকমের আকৃতি শব্দ বলার কারণে সা সমানোপমা, সেটা হচ্ছে সমানোপমা। যথা বালা ইব, বালা ইব হচ্ছে বালাব, এরকম হচ্ছে। এই
খানটা পুরোটা এরকম ভয়ঙ্কর রকম সন্ধি হয়েছে এই জায়গাটা। বালা বইয়ানো মালাং একটা শব্দ, শালকানন সবিনী একটা শব্দ। হচ্ছে বালা ইব উইয়ানো মালা অয়ং, বালিকার মতন উদ্যানমালা অয়ং এই, বালিকার মতো এই উদ্যানমালা শালকানন সবিনী। এই শালকানন সবিনী যে শব্দটা আছে সেইখানে হচ্ছে সমরূপ আকৃতিটা প্রয়োগ করা হচ্ছে। শালকানন সবিনী শব্দটাকে যদি বলা হয় যে স যুক্ত অলক যুক্ত আনন সবিনী, অলক মানে হচ্ছে কেশ মানে চুল যেটা, আনন মানে মুখ, এই স অলক শালক এটার অ্যাকচুয়াল পদ্ধতি হচ্ছে স যুক্ত এরাম এরাম লিখে রাখবে, অলক, অলক মানে কেশ সমান হচ্ছে শালক। বা এটাকে আর একটা লিখতে পারো, সেটা হচ্ছে অলক যুক্ত আনন, তাহলে হচ্ছে অ ল কা ন ন হলো অলক যুক্ত আনন, অলক আনন, আর স প্লাস অলক আনন শালক আনন। তিনটে স্টেপে হচ্ছে অলক যুক্ত আনন, অলকের ব্র্যাকেটে লিখে রাখো কেশ, আনন মানে ব্র্যাকেটে লিখে মুখ, তো অলক আনন, আর সযুক্ত অলক আনন শালক আনন, শালক আনন সবিনী। তাহলে স সহিত বোঝাচ্ছে, সভয়ে শহর সেরকম বলা হয়, মানে সঙ্গে যেটা, তো অলক এবং আনন সহ শোভিনী, এটা শোভিত হচ্ছে অলক এবং আনন সহ, মানে মুখ এবং কেশে সহ শোভিত। আবার এটাকে যদি শাল কানন শোভিনী এরকমভাবে ডিরাইভ মানে ভাঙা হয় শব্দটাকে, তাহলে হচ্ছে শাল কানন শালবন শোভিত। তাহলে স অলকানন শোভিনী এইটা যদি অর্থ করা হয় তাহলে সেইটা বালিকার উপমা হচ্ছে, মানে বালিকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে। আর যদি শালকানন শোভিনী শালকানন শালবন শোভিত, সেটা উদ্যানমালার বিশেষণ হচ্ছে। তাহলে এই যে শালকানন শোভিনী শব্দটা, এইটা মানে সিমিলারলি দুরকম রূপ তৈরি হচ্ছে। একটা হচ্ছে স অলক আনন শোভিনী বালিকার জন্য, আবার শালকানন শোভিনী উদ্যানমালার জন্য। এই সমরূপ শব্দ প্রয়োগ করা হচ্ছে বলে এইখানে বলছে সমানোপমা হচ্ছে, ও সমানভাবে দু জায়গায় শব্দগুলো আকৃতি তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে বলছে এর্থ বালা উপমেয়, বালিকা হচ্ছে উপমেয়, প্রস্তুত বিষয়। উইয়ানমালা উপমান, উদ্যানমালা হচ্ছে উপমান। তেষু শালকানন শোভিনী এসো শব্দ উত্তর, স্বরূপবাচক শব্দ। এই যে শালকানন শোভিনী সমরূপবাচক শব্দ বলা হয়েছে, এটা ভুলবশত স্বরূপ লেখা হয়েছে, এটা সমরূপ হবে। সমান রূপ আছে, দুটো অ্যাকচুয়ালি আলাদা, কিন্তু রূপ আকৃতিটা ফরমেশনটা একই রকম মনে হচ্ছে। তো তসমা অয়ং সমানুপমা, সেই জন্য এটাকে সমানুপমা বলা হচ্ছে। এরপরে হচ্ছে নিন্দোপমা। তো ইব ইত্যাদি সদ্যযুক্তা উপমা সদ্যগম্মা বদন্ত সংরক্ষিতেন তেষং বহুভেদা বর্ণিতা নিন্দোপমা বিষয়ে আহ। তো কি বলছেন নিন্দোপমা বিষয়ে, এখানে ওইগুলো অ্যাড করবে, সংরক্ষিত বিরচিতে সুবলা বিরচিতস্ব সুবলা অলঙ্কার গ্রন্থস্ব চতুর্থ পরিচ্ছেদে বলে যেটা বললাম প্রথমে লিখে দিয়েছিলাম। তো বলছে ক্ষয়ী চন্দ বহু রজং পদুমং তেহি তে মুখং সমানম্পি সমুকংসি ত্যায়ং নিন্দ পমামতা। বলছে যে অর্থ হচ্ছে যে চন্দ্র ক্ষয়ী, চন্দ্র হচ্ছে ক্ষয়শীল ক্ষয়যুক্ত, কৃষ্ণপক্ষে চাঁদ আস্তে আস্তে কমে যায়। আর পদুমং বহু রজং, পদ্ম হচ্ছে বহু রজ বা পরাগযুক্ত, অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, ওই ফুলের রেণুতেও তাদের ইয়ে হয়ে যায়, তো হাঁচি কাশি ইত্যাদি হয়। তো তেহি তাদের থেকে, তে মুখম তোমার মুখ। এই তেহির মূল শব্দ কি আর তের মূল শব্দ কি
বলে দেখাও দেখি, কে বলতে পারে দেখি। এর সব 13 পরবর্তী ক্লাসগুলোতে ছিল। তেহির মূল শব্দ কি আর তেয়ের মূল শব্দ? হ্যাঁ, দুটো আলাদা। এই সেকেন্ড তেটা কি? হুম, তোমার কেন লেখা হয়েছে তাহলে অনুবাদে? পড়নি কারণ ভালো করে। আর ছকটা নিয়ে বসবে। আমরা সবাইকে যে বলেছি, তুম্ভ শব্দের একটা তে হয়। তুম্ভ শব্দের দেখবে যে তব, তে, তুই, হং এরকম ছিল। অম্ভ, তুম্ভ এবং সর্বনামগুলো সবই, আমি তুমিও তো সর্বনাম। সর্বনামগুলো একটু ভালো করে পড়বে। অন্যান্যগুলো তাও না একটু কম করে পড়লে, এগুলো ইউজ হয়। মানে তে, শো তের একটা তে হয়। তে মানে তারা। এটা হচ্ছে প্রথমা অ্যান্ড দ্বিতীয়ার বহু বচন। আর এই যে তেটা হচ্ছে তে, তব ইত্যাদি আছে, এটা হচ্ছে তুম্ভ যে শব্দ, এটা ত শব্দের, এটা হচ্ছে ত থেকে আসছে, এটা হচ্ছে তুম্ভ থেকে আসছে। তুম্ভ শব্দের হচ্ছে ওই তব, তুই হং, মানে এটা হচ্ছে তোমার দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী, হ্যাঁ, তব, তবং, তুই হং, তে, চারটে হয় এই ধরনের। মানে তোমার, তোমার জন্য, তোমাকে, এই তিনটে বোঝাচ্ছে। তাছাড়া এখানে তো বারবার তে মুখং, তোমার মুখ, তব মুখং এই বলছে না। তো এই হলো বিষয়। ওগুলো রিভাইজ করে আমি একটা ভাবনা চিন্তা করছি, গ্রামার টামারগুলো একটা রিভাইজ ক্লাস রাখবো। ওটা খুব ভালো হয় যদি অফলাইনে করা যায়, মানে একদম কি বলে এটাকে, একটা মানে সেই মানে একবারে ধরো একদিন 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো রাখা হলো, প্রথম থেকে গ্রামারের যা কিছু আছে সবাই একসাথে আসলে, একসাথে প্র্যাকটিস হলো। ওটা একদম জড়তা যার যেখানে আছে ছেড়ে যাবে, মানে থরলি যদি প্র্যাকটিস হয়। দেখা যাক ওটা কোনো ছুটির দিন বা এতে রাখা যায়। তোমরাও যদি মনে হয় আসবে, নিজেদের মধ্যে কথা বলে করতে পারো। আর যদি একসাথে অন্যান্য ব্যাচেরও করা হয় তাহলে একটা সুবিধা হয়। যাই হোক, তো এই তে মানে তোমার। তো সমানং অপি, সমান এবং সমুৎকংশী মানে সমুৎকর্ষযুক্ত। যাই হোক, বিনয় সমুৎকর্ষ দেব একটা শব্দ ছিল, বিনয় সমুৎকর্ষে এইরকম। তো উৎকর্ষযুক্ত এটা বোঝা যাচ্ছে। উৎকর্ষ মানে আরও যে মানে স্পেসিফিকেশান, সুপিরিয়রিটি এরকম বোঝাচ্ছে। বলছে যে চাঁদে ক্ষয় হয়, মুখে এই পদ্মে পরাগ থাকে, ধুলো থাকে, কিন্তু তোমার মুখে মানে তাদের যে সৌন্দর্য সেটা তোমার মুখে, মানে তাদের সৌন্দর্য তোমার মুখে সমান এবং আরও উৎকর্ষযুক্ত। না, উল্টো বলতে হবে, মানে তোমার মুখ তাদের সমান এবং উৎসর্গযুক্ত। সমান তো বটেই, আরও বেশি সুন্দর। এখানে মুখে ক্ষয় নেই বা মুখে ধুলো লেগে নেই এইরকম। ইতি অয়ং নিন্দকমা, এইটা যে নিন্দকম, নিন্দা করা হচ্ছে যে এই চাঁদের ক্ষয় হচ্ছে। চাঁদ সুন্দর কিন্তু চাঁদে ক্ষয় হয়, পদ্ম সুন্দর কিন্তু তাতে ধুলো আছে এইরকম। নিন্দার দ্বারা হচ্ছে বলে নিন্দকমা। এবার এক্সপ্লেনেশন, এটা শ্লোকের ব্যাখ্যা হলো, এটা লিখবে না, থার্ড ব্র্যাকেটে আছে একদম। এই সমানম্প সংকল্পই পরে এইখানে শুরু হবে। এর্থ মুখং উপমেয়, মুখ হচ্ছে উপমেয়। চন্দ্র চ পদুমং চ উপমেয়, চন্দ্র এবং পদ্ম হচ্ছে উপমান, দুটোর সাথে তুলনা হচ্ছে। তেষু তাদের মধ্যে চন্দ্র ক্ষয়ী হতি, চন্দ্র ক্ষয়শীল হয়। পদুমং বহু রজযুক্ত, পদ্ম হচ্ছে বহু ধুলোযুক্ত। রজ বলতে ধুলো, মলিনতা, পরাগ এইসব অনেক কিছু বোঝায়। পালিতে জেনে রজ শব্দটি ধুলো অর্থে বোঝায়। যাই হোক, তো এবং নিন্দা প্রদর্শিত, নিন্দা প্রদর্শিত হয়েছে। তস্মা তাই, অয়ং এটি, অইয়ময়্যপমা অনন্যপমা, এই এটা নিন্দপমা হয়, এটা কারেকশন করা হয়নি, এ নিন্দপমা লিখবে। আর এটা হচ্ছে নিন্দপমা। যাই হোক, এইখানে হচ্ছে নিন্দপমা হচ্ছে।
এই হলো, পরেরটা বলে দিই, তারপর একবারে জিজ্ঞাসা করতে দেবো। লাস্ট আছে মালোপমা। অয়ং উপমা বিশেষ, এই উপমা বিশেষ বদন্তেন সংঘরক্ষিতেন ন ব্যাখ্যাত। বদন্ত সংঘরক্ষিত তারা ব্যাখ্যাত হয়নি, বেসিক্যালি সুবোধালঙ্কারে নেই এটা। সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষায় সাহিত্য দর্পণ অলঙ্কার গ্রন্থে, সাহিত্য দর্পণ একটি গ্রন্থ আছে, সেখানে বুত্তং বলা হয়েছে। সাহিত্য দর্পণ লিখেছেন বিশ্বনাথ কবিরাজ। পালিতে এরকম হয়, বিশ্বনাথ কবিরাজেন বা বিশ্বনাথ কবিরাজ রচিত সাহিত্য দর্পণ অলঙ্কার গ্রন্থ। বুঝতে পারছো? যেমন তদন্ত সংরক্ষিত বিরচিত সুবোধালঙ্কার গ্রন্থে, যেমন বিশ্বনাথ বিরচিত, বিশ্বনাথ কবিরাজ বিরচিত গ্রন্থে, সাহিত্য দর্পণ গ্রন্থে, বা ওখানে কেরার ভট্ট বিরচিত বুত্তরত্নাকর গ্রন্থে, এইরকম। যাই হোক, তো অলঙ্কার গ্রন্থে বলা হয়েছে, এটা মোশলেই 10ম পরিচ্ছেদে। আমার ঠিক খেয়াল নেই, ভুলভাল লিখো না আবার কোন চ্যাপ্টারে আছে। তো 10ম পরিচ্ছেদেই বোধহয় অলঙ্কারের আছে। তো মালোপমা, এটা সংস্কৃত কোটেশন আছে, কেননা অ্যাকচুয়ালি ওটা সংস্কৃতে রচিত। মালোপমা যদে কস্য পমানং বহু দৃশ্যতে। তো এইখানে হচ্ছে, এইখানে ছেদ হবে, যদে কস্য পমানং বহু দৃশ্যতে। এইটার পদচ্ছেদটা দেয়া হয়নি, আমি এখানে লিখে দিচ্ছি। এই যে বলছে মালোপমা, এটা 3rd ব্র্যাকেটে লিখে নে, মালোপমা যৎ একস্য বহু উপমানং দৃশ্যতে। বুঝতে পারছে কিছুটা? মালোপমা যৎ, মালোপমা ইজ হুইচ, যেখানে একস্য বহু উপমানং দৃশ্যতে। বলছে একস্য উপমেয়স্য, একটি উপমেয়ের বহু উপমানং দৃশ্যতে, বহু উপমান দেখা যায়। মানে প্রস্তুত বিষয় একটা, সেটাকে 5 রকম বিষয়ের সাথে তুলনা হচ্ছে। যেমন এর আগেরটাতেই আমরা দেখলাম যে ক্ষয়ীচন্দ্র বহুরজ, ওখানে চন্দ্র এবং পদ্ম দুটোর সাথে তুলনা হচ্ছে। মাল্টিপল জিনিসের সাথে যখন কম্প্যারিজন হবে, তখন সেটাকে বলছে মালোপমা। মানে মালার মতন, স্ট্রিংয়ের মতন পর 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 উপমা হবে, মানে উপমান হবে অনেকগুলো, সেইটাকে বলছে মালোপমা। অশ্ব অর্থ, ও এখানে পালিতে বলা হয়েছে, এটা ভালো হচ্ছে। একস্য উপমেয় যথ, যেখানে একস্য উপমেয়, একটি উপমেয়ের বহু উপমানং দৃশ্যতে, বহু উপমান দেখা যায়। এই দেখো, দৃশ্যতে পালিতে দৃশ্যতে হচ্ছে। সা মালোপমা হতি, সেটা মালোপমা। মালাযুক্ত উপমা মালোপমা। তেলকটাহ গাথা গ্রন্থে, তৈলকটাহ গাথা গ্রন্থে, এটা পালি একটা কাব্যগ্রন্থ। মালোপমায়, মালোপমার, মালোপমায় মানে হচ্ছে ওই ধরা, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ হচ্ছে। এক বচনে দেখবে তৃতীয়া থেকে ধরায়, 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 ধরার দ্বারা, ধরার থেকে, ধরার জন্য, ধরার থেকে, ষষ্ঠীতে ধরার। তাহলে মালোপমায়, মালোপমার প্রয়োগ অর্থী, প্রয়োগ আছে দিয়ে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। মায়া মরিচি কদলী নলফেন পুঞ্জ। এইগুলো দেখবে একটু বারবার অভ্যাস করলে এর মেলোডিটা ধরতে পারবে, বা আমি এটা তোমাদের কিছুটা উচ্চারণ করে শোনাবো, তোমাদের রিভাইজ মানে বলে শোনাবে আমাকে শেষ দিকটায়। তো এইটা হচ্ছে বসন্ত তিলক ছন্দে লেখা, এটা 14 অক্ষরের ছন্দ, বড় বড়, এই জন্য দেখো এটা। মায়া মরিচি কদলী নলফেন পুঞ্জ গঙ্গা তরঙ্গ জল বুগ্গুল সন্নিবেশু খন্দেষু পঞ্চষু ছলায়তনেষু তেষু অত্তা নহি বিজ্জতি কো ন বদেয়বাদ। যাই হোক, এটার অর্থ হচ্ছে, বলছে মায়া, মায়া মানে হচ্ছে ইলিউশন, যেটা হ্যালিউসিনেশন হয়, সেই রজ্জুতে সর্পভ্রম ইত্যাদি বলেন, সেই রকম ভ্রম হচ্ছে। মরিচিকা, মরিচিকা মিরাজ, যেটাই ইয়েতে দেখা যায়, যে মরুভূমিতে দেখা যায় জলের ইয়ে, কিন্তু আসলে নয়। কদলী, কলা গাছ। নল খাগড়া, মানে ওই যে ইয়ে, যেটা ওই বেনা ঘাস, তারপর কাশ কুশ, যে গাছগুলো আছে শীতের দিকে দেখবে সব শুকিয়ে যায়, আবার বর্ষাটা এলে মোটামুটি গাছগুলো গজায়।
ফেনপুঞ্জ, ফেনার পুঞ্জ, গঙ্গা তরঙ্গ, গঙ্গার ঢেউ, যেটা তরঙ্গ, জলবুব্বুড়, এই লটা অনেক সময় মূর্ধন্য ল হয়, বুব্বুড় এইরকম, জলের বুদবুদ। সন্নিভেষু, সন্নিহ মানে হচ্ছে সদৃশ। পঞ্চাশু খন্ধের এসু, পঞ্চস্কন্ধের মধ্যে, তেষু ছলায়তনেষু, সেই সরায়তনের মধ্যে। আচ্ছা, এইখানে পঞ্চস্কন্ধ কি একটুখানি নোট করবে, আমি তোমাদের ভবিষ্যতে এই ফিলোসফিক্যাল যে টার্ম আছে সেগুলোর উপরে একটা চার্ট বা একটা ওই এইডস মতো দিয়ে দেবো, যেখান থেকে এই টার্মগুলো বুঝতে সুবিধা হবে। একটা মাথায় পরিকল্পনা আছে, কিন্তু এটা ড্রাফট অতটা বানানো হয়নি। তাহলে এই ফিলোসফিক্যাল টার্মগুলো আর বুঝতে আলাদা করে অসুবিধা হবে। পঞ্চস্কন্ধ বলতে বেসিক্যালি 5টা বিষয়কে বোঝায়। রূপ, এগুলো নোট করবে, এই কথাগুলো বহু জায়গায় ইউজ হবে। পঞ্চস্কন্ধ, রূপ মানে হচ্ছে যে মানে ম্যাটার যদি বলা হয়, যেমন একটা মানুষ যদি বলা হয়, তার যে শরীর যেটা আছে, কঠিন, তরল, গ্যাসীয় ইত্যাদি পদার্থ দিয়ে শরীরটা তৈরি হয়েছে। বা আর একটু স্থূলভাবে দেখলে হাত পা আছে, বা চামড়া, নখ, ইয়ে, রক্ত, মাংস, হাড়, গোড়, বিভিন্ন যে অর্গ্যানগুলো আছে, এইটা হচ্ছে রূপ, বস্তু যেটা জড় পদার্থ। আর হচ্ছে বেদনা, বেদনা মানে হচ্ছে ফিলিংস, অনুভূতি, সুখ দুঃখ এইসব অনুভূতি আছে। আর কি আছে? সংজ্ঞা, সংজ্ঞা মানে হচ্ছে ওই প্রিসেপশন না একটা কি ওয়ার্ড আছে, যেটা প্রত্যক্ষ করা বোঝায়, মানে যেটা ইন্দ্রিয়ের ক্রিয়া, যেটা এই যে চোখে আমি দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, ত্বকের দ্বারা স্পর্শ অনুভূতি হচ্ছে, ইন্দ্রিয়ের যে কার্য সেইটা হচ্ছে সংজ্ঞা। অনেক সময় বলে না সংজ্ঞাহীন হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। মানে সেন্সলেস হয়ে গেছে মানে কি মরে গেছে না, তাই চোখ কানগুলো কাজ করছে না, বেঁচে আছে, শ্বাস হয়তো চলছে, হৃৎপিণ্ড চলছে, কিন্তু ইন্দ্রিয়গুলো কাজ করছে না। তোমাদের মধ্যে সবারই জীবনে কম বেশি একটা অজ্ঞান হয়ে যাওয়া বলে যেটাকে, সেটা অভিজ্ঞতা আছে। তখন কি মানুষ কি হয়ে যায় নাকি, সমাধির মতন অবস্থা হয়, মানুষ বেঁচে আছে কিন্তু বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে। মানে অজ্ঞানভাবে হয়ে তো লোকে তো ছুটে আসে, হই হই করে, তারপর কিছুক্ষণ পরে হয়তো জ্ঞান ফিরলো, এরকম হয়। ওই সময় কোনো কথা শোনা যায় না, লোকে হয়তো মুখে টানা হিচড়া করছে, সেগুলো হয় না। আমি আবার স্কুলে এরকম পড়ে গিয়েছিলাম, তো কপালে এরকম দাগ হয়ে গেছে, তখন ওরকম মানে কোথায় 5-6 মিনিট সেন্সলেস হয়েছিলাম এইরকম। যাই হোক, তো তখন কোনো স্মৃতি নেই ওই সময়ে যে কী হয়েছে, জাস্ট পড়ে গিয়েছি, আর তারপর উঠে সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে গেছে, প্রচণ্ড রক্তপাত হয়েছিল, তারপর ওই মানে চোখ খুলতে পারছি না, এইরকম অবস্থা। তো যাই হোক, তো ওই জায়গার কোনো নেই, কিন্তু তখন প্রাণ আছে, কিন্তু সেন্সেশন বন্ধ। ওই সেন্সেশন একটা উপাদান মানুষের জীবন ধারণে। আর বলছে সংস্কার, সংস্কার মানে হচ্ছে মানে মানুষের যে বিভিন্ন প্রবৃত্তি আছে না, সংস্কার হচ্ছে ওর ভালো সংস্কার আছে, ওর খারাপ সংস্কার আছে, কনসেপশন যেটা, সেইটাকে বোঝাচ্ছে কনসেপশন, প্রবৃত্তি ইত্যাদি। মানে ওর মধ্যে লোভ আছে বা লোভের সংস্কার আছে, মানে স্বভাব হচ্ছে লোভ করা, কারো হিংসা করা, ভালোও আছে, মানুষের উপকার করার সুবিধা আছে, কারোর মধ্যে দয়া, করুণা, ক্ষমা ইত্যাদি ভালো গুণ আছে, এগুলো সব হচ্ছে মানে প্রবৃত্তি বা সংস্কার বলা হয়। এবং বৌদ্ধ যে ফিলোসফি যে আছে, বুদ্ধিস্টেতে এটাকে 52 নাম্বারে বলা হয়। অ্যাকচুয়ালি চিত্ত চৈতসিক শব্দটা শুনেছ, চৈতসিক হচ্ছে এই সংস্কারের প্রতিশব্দ, 52 প্রকার বলা হয়। কিন্তু ফিলোসফির বিষয়ে অনেক ডিটেলস আছে, সর্বচিত্ত সাধারণ, অন্য সমান, কুশল অকুশল, এরকম সব মানে ফিলোসফিক্যাল অ্যানালিসিস আছে। বেসিক্যালি এটা প্রবৃত্তি, ধারণা, স্বভাব, এরকম এগুলো অভিধর্মের বিষয়। এই যে অ্যানালিসিসগুলো যে আছে না ভেতরে, এগুলো সব ওই হায়ার ফিলোসফি। সূত্রপিটকে খালি পঞ্চস্কন্ধ বলে ছেড়ে দেয়, কি আছে, কত রকমের রূপ আছে, কত রকম বেদনা আছে, তাদের মধ্যে কি রিলেশন আছে, ভালো মানে মনের সাথে কীরকম কীরকম সংস্কার যুক্ত হয়,
মনের সাথে কীরকম বেদনা তৈরি হয়, মানে কারোর মেন্টালিটি কেমন হলে সেখানে সুখ থাকবে, সেখানে দুঃখ থাকবে, নাকি নিউট্রাল থাকবে, অসুখ অসুখ অদুঃখ এরকম বলে একটা অনুভূতি বলা হয়, নিউট্রাল অনুভূতি, সেটা কোথায় থাকবে, তার কোনটা কুশল কোনটা অকুশল, জটিল কিন্তু ভীষণ মানে সায়েন্টিফিক শব্দটা প্রয়োগ করা যায়, মানে সাইকোলজিক্যাল অ্যানালিসিস আছে অভিধর্মার্থ সংগ্রহ যে গ্রন্থ আছে পুরোটা আমি পড়েছিলাম। তো মজার বিষয়, অভিধর্মার্থ সংগ্রহ পড়ার পরে আমি সাইকোলজি পড়েছি, মানে মডার্ন এটা পড়ার আগে ক্লাসিক্যাল বা বুদ্ধিস্ট যে মানে মন নিয়ে যে তত্ত্ব সেগুলো করা, থিঙ্কিং প্রসেস কিভাবে হয়, মানুষের কিভাবে কোনটা থেকে কোনটা ব্যাকগ্রাউন্ডে থাকলে মানুষ কোন অ্যাকশান নেয়, এইরকম সব বিষয় আছে। এখানে দেখলাম যে অনেক কিছু সিমিলারিটি আছে, মানে সাইকোলজির জিনিসটাকে অভিধর্মের দ্বারা আমি বোঝার চেষ্টা করছি, এটা মজার বিষয়, যেহেতু আগে অভিধর্ম পড়েছিলাম। তো দারুণ জিনিস, এবং অভিধর্মের প্রচুর এরকম অ্যাপ্লিকেশান আছে, ইদানিংকালে সব এগুলো হচ্ছে, তো ভীষণ কঠিন। আর এখানে দুর্ভাগ্যবশত বাঙালিদের মধ্যে অভিধর্ম পড়ানোর এখানে কেউ নেই, যারা ছিল ওই মারা টারা গেল সব, সুকমল চৌধুরী মারা গিয়েছেন প্রায় 1 মাসের মতন হলো, আর নেই, শেষ। যাই হোক, তো আর একটা পড়ে আছে, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান শব্দটা হচ্ছে কনসাসনেস অর্থে প্রয়োগ হয়, এটা সায়েন্স অর্থে না, কনসাসনেস। এই যে পদার্থগুলো মানে বলা হলো একটা জীবের মধ্যে যেগুলো থাকে, তো কনসাসনেস বলে একটা বিষয় থাকে, কনসাসনেস না থাকলে মানুষ জীবিত আর মৃত সমান। বিজ্ঞান শূন্য হচ্ছে মানে তার আর কোনো জীবনী শক্তি যে সেইটার নেই, তার হয়তো শরীর আছে, তার অনুভূতি আছে, সংজ্ঞাটা হয়তো থাকবে না, কনসাসনেস না থাকলে তো সেন্সেশনটা আর হবে না, কিন্তু তার হয়তো কনসেপশন হয়তো আছে, মানে মানুষটা মরে গেছে, মরে গেলেও যে মানুষটার তো তার কীরকম সুখ তার কীরকম দুঃখ সেটা তো নির্ধারিত থাকে জিনিসটা, সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে না। যেমন কি বলবো, ধরো যে একজন মানুষ মারা গেল, রবীন্দ্রনাথ মারা গেছেন, রবীন্দ্রনাথের কনসেপশন, রবীন্দ্রনাথ বলে যে একজন ছিল, এইরকম দেখতে ছিল, অমুক জায়গায় বাড়ি ছিল, রবীন্দ্রনাথের এই ভালো লাগতো এই মন্দ লাগতো, এই তো কনসেপশনগুলো তো থেকে যাচ্ছে, কিন্তু মানুষটা নেই, মানে রূপ মানে তার শরীরটা নেই, তার কনসাসনেস নেই, এবং তার সেন্সেশনগুলো আর নেই, এই হলো বিষয়। এই 5টিকে একত্রে পঞ্চস্কন্ধ বলা হয়। আর সরায়তন যে বলছে, সরায়তন বলতে বেসিক্যালি এখানে 6টা ইন্দ্রিয়কে বোঝাচ্ছে। আমরা 5টা ইন্দ্রিয় বলি, ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে মন, এই জন্য এটি ষট আয়তন সরায়তন, পালিতে ছড়ায়তন হচ্ছে, দশটা হচ্ছে ল হয়ে যাচ্ছে, মূর্ধন্য ল একটা ডট দেওয়া আছে এইখানে, ছলায়তন এইখানে নিচে ডট বসানো। তো 6টি ইন্দ্রিয় এবং যে এইগুলো আছে ইন্দ্রিয়, যাই হোক, তো এইগুলোর মধ্যে বলছে অত্তা নহি বিদ্যুতে, আত্মা বলে কিছু থাকে না। বেসিক্যালি বৌদ্ধ ধর্মে না আত্মার অস্তিত্ব স্বীকার করা হয়, এই জিনিসগুলো পঞ্চস্কন্ধ যে আছে, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এইগুলো নিয়েই একটা জীব তৈরি হয়, এর বাইরে আর কিছু নেই। যে আলাদা করে আত্মা আছে, যেমন এরকম আছে কঠোপনিষদের অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ হৃদয়ে সন্নিবিষ্ট ইত্যাদি, মানে অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল, বুড়ো আঙুলের মতন একটা ছোট্ট একটা কনসাসনেস হৃদয়ে সন্নিবিষ্ট, হৃদয়ের মধ্যে আছে, হার্টের মধ্যে, সে গিয়েই দেখছে শুনছে খাচ্ছে, মানে এই সেন্সেশনগুলো সে করছে। সায়েন্স হিসেবে আমরা মাথায় বলি, মাথায় সব ক্রিয়া হয়, কিন্তু অদ্ভুতভাবে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল যে ফিলোসফি যতগুলো আছে সবাই বলছে হৃদয়ে হয়। এই যে মন ইন্দ্রিয় বলা হচ্ছে, ধরো চোখ দিয়ে দেখছি কোথায় আছে, চোখে হচ্ছে, চোখ থেকে রিসেপ্টরগুলো এগুলো নিচ্ছে, অপটিক যে নার্ভ আছে নিয়ে মাথায় পৌঁছাচ্ছে, মাথায় গিয়ে ওখানে প্রসেসিং হচ্ছে, মানে ওটাকে ডিকোডিং করে বলছে দেখো এইটা লাল ওইটা নীল, এইটা লাল ওইটা নীল, এইটা হচ্ছে সংজ্ঞা বলে তাকে। চোখ দিয়ে দেখাটা সেন্সেশন, সেন্সেশন হচ্ছে মগজে, চোখেতে ওইটা অ্যানালিসিস হয় না, হয় মগজে অ্যানালিসিস হয়, এটা লাল নীল।
চোখ শুধু একটা কালেক্ট করছে। কিন্তু এইটা বলছে যে মগজে হচ্ছে। এবার এইখানে থিঙ্কিং যেটা, সেইটি বৌদ্ধ বলো, জৈন, হিন্দু, আরও যে ভারতীয় দর্শন আছে, সবাই বলছে এগুলো হৃদয়ে হয়। যে হৃদয়হীন বলে না, যে হার্টলেস, পাশ্চাত্যেও বোধহয় এটাই বলে, জানি না ক্রিশ্চিয়ানিতে কী বলে। তো হৃদয়ে সব কার্যগুলো হয়, মানে হৃদয়ের মধ্যে মায়া, মমতা, করুণা এগুলো আছে। কিন্তু সায়েন্টিফিক্যালি ওখানে তো শুধু পাম্প করছে, একটা পাম্পের মেশিন বসানো আছে, আর কিছু নেই। বাকি মায়া, মমতা, করুণা সব তো মগজে হচ্ছে না। তো যাই হোক, তারা হয়তো এটা কিছু ভেবেছিলেন। এই নিয়ে আবার অনেক অন্য বিষয়েও বলা আছে, যে এনিথিং হয়তো কোনো রকমভাবে হৃদয়ের সাথে মগজের কিছু হয়তো আছে, কানেকশন আছে। তো মনও হচ্ছে একটা ইন্দ্রিয়। আর যাই হোক, বৌদ্ধ মতেই আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় না, কিন্তু জৈনরা তো আত্মা মানে, আর বেদান্ত প্রমুখ দর্শনে সেখানেও আত্মার অস্তিত্ব স্বীকার করে, কিন্তু বলছে এই আত্মা বসে আছে হৃদয়ে। বা বৌদ্ধরাও বলছে মনের কার্য কোথায় হয়, মনের কার্য চোখে হয় না, এতে হয় না, হয় হৃদয়ে। হৃদয়বস্তু বলে, হৃদয় বাস্তু। ভালো। তো কিন্তু আত্মার অস্তিত্ব স্বীকার করে না। সেন্সেশন হৃদয় হচ্ছে, ঠিক আছে, বলছে এইগুলোর মধ্যে থাকে না। কো বালও ন বলে, কোন মূর্খ সেটা বলে, মানে মূর্খ সেটা বলতে পারে যে হৃদয়ের মধ্যে এই মানে আত্মা বলে কিছু থাকে না, পঞ্চস্কন্ধ বা সরায়তন তার মধ্যে। এখন এই পঞ্চস্কন্ধ আর সরায়তন যে আছে, এইটার উপরে মালোপমার অ্যাপ্লিকেশন হচ্ছে। বলছে পঞ্চস্কন্ধ সরায়তনেষু, এইখানে বলছে মায়া, এগুলো হচ্ছে মায়া, মরীচিকা। মায়া মানে হ্যালুসিনেশন, দেখে মনে হচ্ছে এইখানে দড়ি পড়ে আছে সাপের মতন, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে যাবে। মরীচিকা, সেটাও কাছে গেলে ভেঙে যাবে। অনিত্য। কদলী, কলা গাছ 1 বর্ষজীবী উদ্ভিদ, জানো? যারা শহরের দিকে ছেলেপুলেরা বুঝতে পারবে না, গ্রামের দিকের কলা গাছে ফল হলে গাছটা মরে যায়। কলা গাছের জন্য অনিত্য, মানে 1 বছরই তার আয়ু। নল, নল খাগড়া, মানে যে বেনা ঘাস সেনা ঘাস বললাম, ওই বর্ষার সময় হলো, শীতের সময় গিয়ে আস্তে আস্তে শুকিয়ে যায়। গঙ্গা তরঙ্গ, ফেনপুঞ্জ, ফেনার পুঞ্জ, ওই বাবল যেগুলো হয় সেগুলো, মানে ফেনা যেটা, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। গঙ্গার ঢেউ, সেটাও তাই। জলের বুদবুদ, জলের নিচে থেকে যে বাবল যেটা উঠছে, যেই ওপরে উঠলো নিচেতে অস্তিত্ব থাকে, গোল মতন হয়ে যেই সারফেসে এলো, তখন ওটা ফেটে গিয়ে হাওয়াটা হয়ে যায়। তো এইটার সাথে 7টা না কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7টা উপমান হচ্ছে। পঞ্চস্কন্ধ এবং সরায়তন হচ্ছে এখানে উপমেয়, আর এই 7খানা হচ্ছে উপমান। মালার মতন দেখো, মায়া, মরিচি, কদলী, নল, ফেন, কুঞ্জ, গঙ্গা তরঙ্গ, জলপুঞ্জ, পর পরে এরকম স্ট্রিং আকারে উপমা দেওয়া হয়েছে, মানে উপমান হয়েছে বলে এটা হচ্ছে মালভূমি। আচ্ছা, এবার এইটা তো এক্সপ্লেনেশন ছিল কথাটার, এটা মেন নোটের অংশ। এর্থ পঞ্চখন্দা উপমেয়া, পঞ্চস্কন্ধ হচ্ছে উপমেয়। মায়া, মরিচি, কদলী, নল, ফেনপুঞ্জ, গঙ্গা তরঙ্গ, জলবুকল, এই ইত্যাদি সত্য উপমান, 7টা উপমান আছে। তস্মা অয়ং মালভূমি, সেই জন্য এটাকে মালভূমা বলা হচ্ছে।